আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 8। আজকের ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি বলছি যে প্রসেস থেকে কোনো অঙ্ক আসবে না, তবু যদি আসে এখান থেকেই আসবে। আমরা আজকের ক্লাসে যে অঙ্কগুলো করব এখান থেকেই অঙ্ক আসবে। আর বেসিকটা ক্লিয়ার করার জন্য এই অঙ্কগুলোর দরকার আছে, যার কারণে আমি এই অঙ্কগুলো করাচ্ছি। তাহলে আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আমি আসবে না বলছি অঙ্ক, কিন্তু তারপরে এখান থেকে আসতে পারে। তো আমরা প্রথম অঙ্কে চলে যাই। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এটা। অঙ্কটা একটু বড়। একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপ এবং 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। মানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরে চাপ হয়েছে 3 atm এবং 300 ডিগ্রি কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে, আয়তন হচ্ছে 10 লিটার। ক নম্বরে বলছে চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর আয়তন উষ্ণতা কত হবে। হঠাৎ চাপ বৃদ্ধি, এরকম একটা অঙ্ক আমরা করছি, মনে হচ্ছে দেখো তো। হঠাৎ করে যদি চাপ বৃদ্ধি হয় তাহলে এটা অ্যাডিবেটিক প্রসেস। তাহলে ক নম্বরে অ্যাডিবেটিক প্রসেসের অঙ্ক করতে বলছে। মানে চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর আয়তন এবং উষ্ণতা কত হবে। এটাগুলো প্রথমে হচ্ছে অ্যাডিবেটিক প্রসেসের অঙ্ক। খ নম্বর বলছে চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলে বায়ুর আয়তন উষ্ণতা কত হবে। এসে ধীরে ধীরে দ্বিগুণ করা হয়, এটা কোন কোন প্রসেস বলতে পারবা? ধীরে ধীরে দ্বিগুণ করা হয়, এটা আইসোথার্মাল প্রসেস বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। মনে আছে? এইটা আমরা অ্যাডিবেটিক এবং আইসোথার্মালের যে পিবি ডায়াগ্রামটা, যেটা এটা পার্থক্য আমরা খুব ভালোভাবে আয়ত্ত করছি আগের ক্লাসে গত ক্লাসে। ওখানে আমরা দেখছি যে যদি ভলিউম আস্তে আস্তে কমে এবং চাপ ধীরে ধীরে বাড়ে তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আর যদি হঠাৎ করে বাড়ে তাহলে এটা কি হবে? অ্যাডিবেটিক প্রসেস। তার মানে আজকে আমাদের দুইটা অঙ্ক করতে হবে এখানে। মানে এই ডাটা দিয়ে দুইটা অঙ্ক করতে হবে। প্রথমবার অঙ্ক করতে হবে অ্যাডিবেটিক দিয়ে, আর দ্বিতীয়বার অঙ্ক করতে হবে কি তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার, বা এই যে খ নম্বরে কনস্ট্যান্ট টেম্পারেচার অথবা আইসোথার্মাল প্রসেস দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা প্রথমে দুইটা ভাগ ভাগ করে নিই আমাদের পেজটাকে দুইটা ভাগে ভাগ করে নিই, দুই পাশে দুইটা অঙ্ক করব, বাস শেষ হয়ে যাবে। আমরা ভাগ করে নিলাম। এই পাশে আমরা করব ক নাম্বার, এই পাশে ক নাম্বার দিলাম, আর এই পাশে দিলাম আমি খ নাম্বার। আচ্ছা, আমাদের ক নাম্বারে স্টেট 1 থেকে স্টেট 2-তে যাবে। আমরা তাহলে দুইটা আঁকি। স্টেট 1-এর জন্য একটা আঁকবো, স্টেট 2 এর জন্য একটা ঘর করব। আমরা এখান থেকে, এটা হচ্ছে স্টেট 1, আর এখান থেকে কোথায় যাবে? স্টেট 2-তে যাবে। ঠিক এখানেও তাই, এখানে স্টেট 1 থেকে কোথায় যাবে? স্টেট 2-তে যাবে, খ নাম্বারে। কিন্তু ঘটনা হলো যে এখানে যে প্রসেসে যাবে ক নাম্বারে, এখানে ওই প্রসেসে যাবে না, এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাডিবেটিক প্রসেসে, তার মানে পিভি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এই প্রসেসে যাবে। কিন্তু খ নাম্বারে যে এখান থেকে এখানে যাবে, যে এখান থেকে যে এখানে যাবে, এটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, টি ইজিক্যাল টু সি। এটা হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে 1 থেকে 2-তে যাবে। খ নাম্বারে 1 থেকে 2-তে যাবে, 1 থেকে 2-তে যাবে। তাহলে আমরা ডাটা গিভেনগুলো লিখে ফেলি এখানে। ভিতরে ডাটা গিভেনগুলো লিখে ফেলি। কি কি দেওয়া আছে? প্রথম স্টেটে কি দেওয়া আছে? প্রথম স্টেটে দেওয়া আছে চাপ দেওয়া আছে, তাহলে P1 is equal to 3 atm। T1 is equal to দেওয়া আছে, T1 is equal to 300 কেলভিন, এবং আয়তন দেওয়া আছে V1 is equal to 10 লিটার। আয়তন দেওয়া আছে তোমার 10 লিটার। আচ্ছা, বলছে চাপ যদি হঠাৎ দ্বিগুণ করা হয়, মানে প্রেশারটা দ্বিগুণ করা হবে, তখন P2 is equal to হবে 3 2 গুণ করো তাহলে 6 atm হবে, 6 atm। যদি হঠাৎ দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর আয়তন এবং উষ্ণতা কত হবে? মানে V2 is equal to হোয়াট এবং T2 is equal to হোয়াট। এই তো আমাদের V2 বাই করতে হবে আর T2 বাই করতে হবে। V2 is equal to হোয়াট এবং T2 is equal to হোয়াট। তো তুমি অ্যাডিবেটিক প্রসেসের যে সূত্রটা আছে, সূত্রটা একটু দেখো কোনটা কোনটা প্রয়োগ করা যায়। প্রথমে আমরা এই
এই সূত্রটা যদি প্রয়োগ করি, দেখো এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে একটা হয়ে যাবে P1 V1 গামা ইজিক্যাল টু P2 V2 গামা P1 V1 গামা ইজিক্যাল P2 V2 গামা। এটা যদি প্রয়োগ করি তাহলে আমাদের একটা মান আসবে, অন্য কোনো সূত্র হবে না। দেখো অ্যাডিবেটিকে আরও সূত্র আছে কিন্তু ওই সূত্র দেওয়া হবে না। এখন কথা হচ্ছে গামার মান তো অঙ্কে দেওয়া নেই, গামার মান আমাদের ধরে নিতে হবে, গামার মান 1.4 ধরতে হবে। গামার মান কত? গামা ইজিক্যাল টু 1.4 ধরতে হবে, গামা ইজিক্যাল টু 1.4 ধরতে হবে। তাহলে P1 V1 গামা ইজিক্যাল টু P2 V2 গামা মান বসাই দাও, বা P1 ইজিক্যাল টু 3 ATM 3, এই যে ব্রেকেটে লিখলাম ATM ইন্টু V1, V1 এর মান হচ্ছে 10 লিটার, 10 ব্রেকেটে একক লেখা 10 লিটার ইজিক্যাল টু P2, P2 এর মান হচ্ছে 6 ATM 6 ATM ইন্টু V2 এর মান কত? V2 মান বের করতে হবে, তাহলে V2 টু দি পাওয়ার 1.4। এখানে দেখো কাটাকাটি দাও, কাটাকাটি দিলে আমাদের এই এটিএম এই এটিএম এই এটিএম কাটাকাটি যাবে, তাই না? শুধু থাকবে কি লিটার। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, সুতরাং এখান থেকে আসবে V2 ইজিক্যাল টু আসবে, ক্যালকুলেশন করে দেখো V2 ইজিক্যাল টু আসবে তোমার 6.09 লিটার, 6.09 লিটার, এটাই আনসার। তো এখন আমাদের কি করতে হবে বলো? এখন আমাদের করতে হবে T2 বাই করতে হবে, T2 বাই করতে হবে, তাই না? তো T2 বাই করার জন্য দুইটা সূত্র আছে আমাদের, আমি একটা সূত্র দিয়ে করি। আমি T2 বাই করার জন্য নাও আমরা এখন T2 বাই করবো, নাও T1 ভাগ T2 ইজিক্যাল টু V2 ভাগ V1, V2 ভাগ V1 উপরে গামা মাইনাস 1, এই সূত্রতে তুমি করতে পারো, অথবা T1 ভাগ T2 ইজিক্যাল টু P1 ভাগ P2 উপরে গামা মাইনাস 1 ভাগ গামা, যে কোনো একটাতে করতে পারো তুমি। তো আমি এটা সিলেক্ট করলাম, যে কোনো একটাতে করতে পারো। আরেকটা সূত্র আছে যে এটা দেখো আমি এই যেখানে এই পাশে লিখি, আরেকটা সূত্র আছে T1 ভাগ T2, T1 ভাগ T2 ইজিক্যাল টু P1 ভাগ P2 উপরে গামা মাইনাস 1 ভাগ গামা। এই সূত্র দিয়ে করতে পারো অথবা এই সূত্র দিয়ে করতে পারো, তো আমি এইটাতে করতেছি, ঠিক আছে? কারণ আমাদের এখানে T2 মান বের করতে হবে, T1 এর মান দেওয়া আছে, তাই না? P1 এর মান দেওয়া আছে, P2 এর মান দেওয়া আছে, গামার মান 1.4। এখানে দেখো T1 এর মান আমাদের দেওয়া আছে, T2 বের করতে হবে, V2 আমরা এই মাত্র বের করছি, এই যে দেখো এটা। আর V1 এর মান আগে থেকে দেওয়া ছিল 10 লিটার, তাহলে এটাতে হবে না, যে কোনো একটাতে করলেই হবে, ঠিক আছে? তাহলে আমাদের এইটাতে করব না, আমরা এটা ডিলিট করে দিই। এটাতে করতেছি, তাহলে এখন মান বসাই দাও, বা T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 300 কেলভিন, 300 একক হয়েছে কেলভিন। আর T2 এর মানটা আমরা বের করবো, সুতরাং এটার একক বসাবো না। ইজিক্যাল টু এখানে V2 এর মান হচ্ছে 6.09 লিটার, 6.09 একক হয়েছে তোমার লিটার। আর V1 এর মান হচ্ছে 10 লিটার, 10 লিটার। এটার উপরে গামা মাইনাস 1 মানে 1.4 মাইনাস 1, এই তো। এখন একক কাটাকাটি দাও, একক কাটাকাটি দিলে দেখো এই লিটার উপরে লিটার আর এই নিচের লিটার কাটাকাটি যায়, কাটাকাটি শুধু এখানে ক্যালভিন থাকে। তাহলে আমরা যদি এখান থেকে টি বাই করি, সুতরাং আমাদের টি আসবে T2 ইজিক্যাল টু আসবে T2 ইজিক্যাল টু আসবে 365.58 ক্যালভিন, 365.58 ক্যালভিন, এটাই অ্যান্সার। আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেল, তাই না? দুইটা অ্যান্সার হয়ে গেছে। এখন আমি খ নাম্বার অঙ্ক করব। খ নাম্বার দেখো তো কি কি ডাটা দেওয়া আছে। খ নাম্বারে দেখো আমি খ নাম্বারের হিসেবে ডাটা লিখতেছি, চাপ দেওয়া আছে 3 ATM, তো লিখে ফেলি P1 ইজিক্যাল টু 3 ATM। আচ্ছা, টেম্পারেচার দেওয়া আছে 300 কেলভিন, তার মানে এখানে T1 ইজিক্যাল টু 300 কেলভিন, T1 ইজিক্যাল টু 300 কেলভিন। T2 ইজিক্যাল টু 300 কেলভিন, কেন বলো তো দেখি? কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এখানে যে টেম্পারেচার থাকবে ওখানে একই টেম্পারেচার থাকবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই যে এখানে T1টা না রাখি, এই যে 1 2 এসব দিব না, তাই না?
1 2 দিলাম না, শুধু দিলাম কি T1 এবং T2। T1 T2 না দেয়া শুধু TT দিলাম, এখানে T, এখানে T, এত একই টেম্পারেচার। আয়তন আছে কত? V1 ইজ ইকুয়াল টু 10 লিটার, 10 লিটার বায়ু আছে, তাই না? প্রথমে এইটা আছে। আচ্ছা, চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলো। চাপ কি করছে? দ্বিগুণ করছে, এখানেও দ্বিগুণ করছে। তাহলে P2 ইজ ইকুয়াল টু 6 লিটার, 6 ATM। চাপ কিন্তু এখানে দ্বিগুণ করছে। তাহলে আয়তন এবং উষ্ণতা কত হবে? আয়তন V2 ইজ ইকুয়াল টু হোয়াট, এবং টেম্পারেচার ইজ ইকুয়াল টু হোয়াট। টেম্পারেচার তো তোমার বের করার দরকার নাই, টেম্পারেচার তো এখানে যা ছিল এখানেও তাই হবে, এখানে যা ছিল এখানেও তাই হবে, এটার বের করার দরকার নাই। তাহলে লিখে দিব আমরা, যেহেতু টেম্পারেচার আমরা বের করবো না, টেম্পারেচার এখানে তো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, তাই না? যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, আমি লিখে দিই, দেখো, যেহেতু যেহেতু চাপ চাপ ধীরে ধীরে বাড়ানো হয়েছে, তার মানে বাড়ানো হয়েছে, তাই না? ধীরে ধীরে বাড়ানো হয়েছে, সেহেতু সেহেতু ইহা আইসোথার্মাল প্রসেস, ইহা আইসোথার্মাল প্রসেস। সুতরাং T2 ইজ ইকুয়াল টু 300 কেলভিন, আগে যা ছিল তাই, এটা আইসোথার্মাল প্রসেস, সুতরাং T2 ইজ ইকুয়াল টু এটা। ওকে, এখন আমরা কি করব? এই ভলিউম বাই করব। ভলিউম বাই করার জন্য আমাদের সূত্র ছিল এরকম, নাও ভলিউম বাই করার জন্য আমাদের মেইন সূত্রটা ছিল এরকম, P1 V1 বা T1 ইজ ইকুয়াল টু P2 V2 বা T2, এরকম সূত্র জানি না, কিন্তু যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে এইটি আর এইটি বাদ যাবে না, সুতরাং সূত্রটা থাকবে এরকম, দেখো, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এরকম একটা সূত্র থাকবে। এটা না, এটা টি কাটাকাটি গেলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 এটা সূত্র থাকবে, তাই না? তাহলে আমরা এটা লিখবো না, এটা লিখবো এটা। তাহলে বা আমরা P1 এর মান কত বসাবো? 3 ATM, 3 ব্রেকেটে একক লেখা ATM ইন্টু V1 এর মান কত? 10 লিটার, ইন্টু 10 একক লেখা ব্রেকেটে 10 লিটার, ইজ ইকাল টু P2, P2 এর মান হচ্ছে 6 ATM, 6 ATM ইন্টু V2 এর মান বের করতে হবে। V2 যেহেতু বের করতে হবে, এটার একক লেখার দরকার নাই। এখন আমি কাটাকাটি দিই, দেখো, এই ATM আর এই ATM কাটাকাটি যায়, তাহলে শুধু থাকে কি লিটার। তাহলে এখানে অ্যান্সার আসবে V2 ইজ ইকাল টু আসবে 5 লিটার, 5 লিটার, এটি অ্যান্সার। V2 ইজ ইকাল টু 5 লিটার, এটি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, ছোট্ট একটা অঙ্ক। অঙ্কটা একটু পড়ো। কিছু পরিমাণ আদর্শ গ্যাস নিম্ন চিত্রে দেখানো সাইকেল অনুসারে গমন করে। সাইকেল কর্তৃক মোট কাজ বাহির করো। সাইকেল কর্তৃক মোট কাজ বাহির করো। ঠিক আছে? আচ্ছা, আমি প্রসেসটা এখানে একটু, চিত্রটা ক্লিয়ার না, আমি চিত্রটা একটু ক্লিয়ার করি। এই যে এখান থেকে এইটুকু কিন্তু 2 প্যাসকেল, এই যে এই পর্যন্ত 2 প্যাসকেল, আর এখান থেকে এইটুকু হয়েছে তোমার 1 প্যাসকেল, এখান থেকে এইটুকু হয়েছে তোমার 2 মিটার কিউব, এখান থেকে এইটুকু হয়েছে তোমার 5 মিটার কিউব। আর আমি যেহেতু এর পয়েন্ট দেওয়া নেই, আমি পয়েন্টগুলো দিয়ে নিই, আমি আন্দাজে পয়েন্ট দিয়ে নিলাম। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। মানে আমি এখান থেকে শুরু করলাম আর কি, 1 থেকে 2 এ যাবে, 2 থেকে 3 এ যাবে, 3 থেকে 1 এ যাবে। মোট কাজ কত হবে? তাহলে 1 থেকে 2 এখানে ধরলাম W1 কাজ হবে, 2 থেকে 3 এটা W2, আর 3 থেকে 4 এটা হচ্ছে W3। মানে W1 যোগ W2, তাহলে মোট কাজ ইজিক্যাল হবে তোমার মোট
কাজ ইজিক্যাল টু হবে তোমার W1 যোগ W2 যোগ W3। আচ্ছা এখন দেখো আমি যে পিবি ডায়াগ্রাম আঁকা শিখাইছি তোমাদের, ওই ডায়াগ্রাম অনুসারে দেখো 1 থেকে 2 এটা কি প্রসেস এটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ আমরা এইরকম কোনো দাগ আমরা দেই নাই, আমরা এইরকম দিছি। পিবি ডায়াগ্রামে এইরকম দাগ ছিল, এইরকম বাঁকা দাগ ছিল, কিন্তু এরকম সোজা দাগ ছিল না। এই ডায়াগোনাল এরকমই দাগ ছিল না, হয় বাঁকা ছিল। এরকম বাঁকা যদি থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে কি এটা অ্যাডিয়াবেটিক প্রসেস অথবা আইসোথার্মাল প্রসেস। যদি দাগটা যদি এরকম বেশি হেলানো হইতো তাহলে এটা আইসোথার্মাল, আর যদি খাড়া হইতো তাহলে অ্যাডিয়াবেটিক। কিন্তু এইটা তো 1 থেকে যে 2 প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অ্যাডিয়াবেটিকও না আইসোথার্মালও না, অ্যাডিয়াবেটিকও না আইসোথার্মালও না। তাহলে এটা আসলে কি প্রসেস? এটা কোনো প্রসেসের কথা বলে নাই। আর এরকম প্রসেস হয়ও না যে সোজা দাগ এরকম হয় না, পিবি ডায়াগ্রাম এরকম সোজা হয় না, ঠিক আছে? তাহলে এখানে আমরা কাজ বের করব কিভাবে? এখানে কাজ বের করার সূত্র হচ্ছে দেখাইছি তোমাদের। এখানে একটা প্রেসার আছে 2 প্যাসকেল, এখানে একটা প্রেসার আছে কত 1 প্যাসকেল। আমরা জানি কাজ ইজিক্যাল টু, আমরা জানি কাজ ইজিক্যাল টু পি ইন্টু ভি, পি ইন্টু ভি, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। কিন্তু 1 নম্বরে আর 2 নম্বরের জন্য পি আলাদা আলাদা, তাহলে আমরা এখানে কি নিব? গড় পি নিব। আমরা এরকম একটা অঙ্ক করছিলাম কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, মনে করে দেখো মেকানিক্সে। যদি 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট, এই যে 2 পয়েন্টের যদি পি যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা গড় নিব, তাই না? তাহলে আমি করি, গড় পি সমান কত হবে? 1 নম্বর পয়েন্টের পি হয়েছে 2, আর 2 নম্বর পয়েন্টের পি হয়েছে কত? 1, 2 + 1 ভাগ হয়েছে 2 ইন্টু ভলিউম কত চেঞ্জ হয়েছে দেখো তো। 1 থেকে 2 এ গেছে, ভলিউম বাড়ছে না কমছে? বাড়ছে ভলিউম। 1 থেকে 2 এ গেছে, ভলিউম বাড়ছে। 1 এ ভলিউম ছিল তার 2 মিটার কিউব, এই দেখো সোজা 2 মিটার কিউব, 2 এ বেড়ে গেছে 5 মিটার কিউব। তাহলে এখানে ভলিউম বৃদ্ধি হয়েছে, ভি ইজিক্যাল টু হয়েছে 5 - 2, 5 - 2। এটা গেল তোমার W1, W1 এন্ড প্লাস W2 করব আমরা। এই যে W2, W2 কোনটা? এই যে এখান থেকে এতটুকু, 2 থেকে 3। আচ্ছা 2 থেকে 3 কি প্রসেস? এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। দেখো এখানে প্রেসার 1 প্যাসকেল, আর এখানেও প্রেসার কত? 1 প্যাসকেল। তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের সূত্র হয়েছে এরকম, পি ইন্টু ভি2 - ভি1, পি ইন্টু ভি2 - ভি1। পি মানে 1 আর ভি2 - ভি1, ভি2 কত? এই যে তাপমাত্রা এর পার্থক্য কত? আয়তনের পার্থক্য কত? আমরা বড় মানে ছোট করব। তাহলে এখানে আয়তন হচ্ছে 5, এখানে আয়তন হচ্ছে 2, তাই না? এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে এখানে কি করব? 5 থেকে 2 করব আমরা, 5 - 2 করব, 5 - 2। আচ্ছা আমি একটা ভুল করছি, তোমাদের দেখো তো ধরতে পারো কিনা কি ভুলটা করছি। ইচ্ছা করে করছি যে মানে আমি বড় মাইনাস ছোটর কথা, মানে 2টা নিয়ম শিখছিলাম আমরা, তাই না? যেখানে বড় মাইনাস ছোট করতে হবে সবসময়, তাই না? বড় মাইনাস ছোট করতে হবে, ওকে? কিন্তু এখানে এই নিয়মটা হবে না। এটা একটা ছোট অঙ্ক কিন্তু অনেক ভেজালের অঙ্ক। এটা একটা ছোট অঙ্ক, অনেক ভেজালের অঙ্ক এটা। এখানে বড় মাইনাস ছোট করো তুমি, সমস্যা নাই। কিন্তু প্রথম কাজটা দেখো, W1টা 1 থেকে 2 এসে সম্প্রসারণ হচ্ছে, মানে এখান থেকে যেখানে গেছে সম্প্রসারণ হয়েছে। আবার 2 থেকে 3 এটা হচ্ছে সংকোচন। তো দুইটাতে এক কাজ না, একটা যদি পজিটিভ কাজ হয় আর একটা হবে নেগেটিভ কাজ। বুঝতে পারছি? মানে একই একই দিকে না তো। আমরা মেকানিক্স এরকম অঙ্ক করছি, দুইটা যদি 2 দিকে থাকে তাহলে একটা পজিটিভ আর একটা কি হয়? নেগেটিভ হয়। কিন্তু তাইলে এখানে যেটা আছে 1 থেকে 2 এ যে কাজটা, এটা হচ্ছে পজিটিভ কাজ। তাহলে এটা যদি পজিটিভ ধরি তাহলে 2 থেকে 3 এটা কিন্তু নেগেটিভ ধরতে হবে। 2 থেকে 3 কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে আমি যেটা ভুল করছি, এখানে পজিটিভ চিহ্ন দিছি না, এটা পজিটিভ চিহ্ন হবে না। এই যেখানে পজিটিভ দিছি এটা আসলে পজিটিভ হবে না। এটা কি হবে বলো দেখি? এটা হবে নেগেটিভ। এটা পজিটিভ হবে না, এটা হবে নেগেটিভ। এই যেটা নেগেটিভ চিহ্ন দিয়ে দাও একটা, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। নেগেটিভ কেন দিলাম? নেগেটিভ দিছি এই কারণে যে এটা কম্প্রেশনের কাজ, ঠিক আছে? আচ্ছা আমি এইটা আবার করতেছি দরকার হলে।
আচ্ছা, তারপরে দেখো 3 থেকে 1 এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এখানে কোনো কাজ হবে না, এটা কাজটা হবে 0। এই 3 থেকে 1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা কোনো কাজ হবে না। তাহলে এখান থেকে একটি অ্যান্সার আসবে, অ্যান্সারটা হচ্ছে তোমার 1.5 জুল, 1.5 জুল অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে একটা পজিটিভ নেগেটিভ নিয়ে একটা সমস্যা তোমাদের হইলো, তাই না? তাহলে এইটা এইভাবে কিন্তু করা যায়। তুমি যদি বুঝতে না পারো তাহলে আমি লিখি, দেখো এরকমভাবে লিখলাম। প্রথমটা তো ঠিকই আছে, প্রথমটা হচ্ছে 2 + 1 বা 2 ইন্টু V2 মাইনাস V1, তাই না? V2 মাইনাস V1, V2 এর মান বড়, তাই না? আর V1 এর মান ছোট, ঠিক আছে। তারপর প্লাস লিখবা, প্লাস লেখা 1, এইটা হবে তোমার V3 মাইনাস V2, এই যে এটা 3 মাইনাস 2। যখন 3 তুমি লিখবা, এই যে এখানে যদি লিখি, আমি পরের লাইন যদি করি, বা এখানে যখন লিখবা, এখানে দেখবা এই যে এটা প্লাস 1, এই 3-র মানটা কিন্তু কত? 2, 2 মাইনাস 5 হয়ে গেছে। তো 2 মাইনাস 5 অলরেডি এখানে অটোমেটিক মাইনাস চলে আসবে। 2 মাইনাস 5 যদি করো সূত্র অনুসারে, 2 মাইনাস 5 যদি করো অটোমেটিক এখানে কি চলে আসবে? মাইনাস চলে আসবে। তো আমার মনে হয় যে এখানে মুখস্থ না করে বুঝাই দিব, কিন্তু এই মাইনাসটা আমাদের কম্প্রেশনের কারণে দিছি। বুঝাইতে পারছি? অঙ্কটা জটিল আছে কিন্তু, হয়তো অনেকেই মনে করতেছে যে বুঝে ফেলছো, আসলে কিন্তু অঙ্কটা জটিল আছে একটু। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে এটা, একটি দৃঢ় পাত্রে তরল পদার্থ আবদ্ধ অবস্থায় রয়েছে, যা একটি নাড়ানির মাধ্যমে শীতল করা হচ্ছে। একটা পাত্রের মধ্যে কিছু তরল আছে, যা একটা নাড়ানির মাধ্যমে শীতল করা হচ্ছে। প্রাথমিকভাবে তরলের অন্তর্নিহিত শক্তির পরিমাণ ছিল 800 কিলোজুল, মানে অন্তর্নিহিত শক্তির পরিমাণ 800 কিলোজুল। এই শীতলীকরণ প্রক্রিয়ায় তরলটি 500 কিলোজুল তাপ হারায় এবং নাড়ানির তরলের উপর 100 কিলোজুল কাজ করে। তরলটির সর্বশেষ অন্তর্নিহিত শক্তির পরিমাণ নির্ণয় করো, নাড়ানিতে জমা হওয়া শক্তি উপেক্ষা করো। মানে বুঝতেছি না আসলে কি অঙ্ক এটা, তাই না? এখন দেখো করা শুরু করি। আমাদের এই ডাটাটির দিকে একটু খেয়াল করো যে অন্তর্নিহিত শক্তির পরিমাণ, প্রাথমিক অন্তর্নিহিত শক্তির পরিমাণ হয়েছে 800 কিলোজুল। তার মানে আমি ডাটাটা লিখি আগে, তারপরে দেখা যাক কি হয়। আমি ডাটা লিখতেছি, দেখো E1 ইজ ইকাল টু E1 ইজ ইকাল টু 800 কিলোজুল। E1 ইজ ইকাল টু 800 কিলোজুল। আচ্ছা, প্রাথমিকভাবে তরলের অন্তর্নিহিত শক্তির পরিমাণ এত, নাড়ানির মাধ্যমে শীতল করা হচ্ছে। দেখো তো এই যে শীতল শব্দটার দিকে একটু খেয়াল করো, শীতল করা হচ্ছে মানে ঠান্ডা করা হচ্ছে, মানে তাপ কি ঢুকতেছে না বের হচ্ছে? তাপ কি ঢুকে না বের হয়? তাপ যদি শীতল যদি হয় তাহলে এটা কিন্তু তাপটা বের হচ্ছে। যে আমরা সিলিন্ডার পিস্টনের কথা মনে আছে, দেখো তো এই একটা সিলিন্ডার পিস্টন আঁকছিলাম, এখানে যদি তাপ ঢুকে, এখানে যদি হিট ঢুকে, তাহলে এখানে কিন্তু এনার্জি বাড়ে। হিট ঢুকে তাহলে এনার্জি বাড়ে, ইন্টারনাল এনার্জি বাড়ে না। কিন্তু যদি হিটটা যদি বের হয়ে যায় তাহলে এনার্জি কমে, ইন্টারনাল এনার্জি কমে। আর তাহলে আমাদের এখানে শীতল করা হচ্ছে, শীতল করা হচ্ছে। তাহলে প্রথম ইন্টারনাল এনার্জি যদি 800 হয়, E2 ইজিক্যাল টু কত হবে একটু অনুমান করো। E2 কি বেশি হবে না কম হবে? E2 কি বেশি হবে না কম হবে? প্রথমে যদি 800 থাকে, আমরা যদি তাপ বের করে ফেলি, প্রথমে ছিল এটা 800, ইন্টারনাল এনার্জি ছিল 800, আমি তাপ বের করতেছি, তাহলে এই 800 কি থাকবে না বড় হবে, বেশি হবে না কম হবে? যেহেতু তাপ বের করে ফেলতেছি তাহলে ইন্টারনাল এনার্জি এখানে আর 800 থাকবে না, কম হবে, তাহলে এটা হবে কম। বোঝাইতে পারছি? তাহলে আমাদের দুইটা ডাটা দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে E1 ইজিক্যাল টু 800 আর E2 ইজিক্যাল টু কম, এটা আমি অনুমান করে ফেললাম যে E2টা কম। এখন যদি তোমাকে আমি বিয়োগ করতে বলি, তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করবা বলো দেখি? আমি যদি বিয়োগ করতে বলি তুমি কোনটা, E2 থেকে E1 বিয়োগ দিবা না E1 থেকে E2 বাদ দিবা, কোনটা করবা? আমরা অবশ্যই E1 থেকে E2 বাদ দিব। তাহলে আমরা যদি বলতে পারি ডেল E ইজিক্যাল টু, এই যে ডেল E
আমরা বলতে পারি ডেল ই বা ইন্টারনাল এনার্জির পরিবর্তন ইজ ইকাল টু হবে ই ওয়ান মাইনাস কত ই2 ই2 মাইনাস ই1 না ই1 মাইনাস ই2 হবে। কিভাবে বুঝলাম যে ই1 তো বড়, আমরা নিয়ম শিখছি যে আমরা যদি জানি কোনটা বড় তাহলে ঠিক কি করব, বড় মাইনাস ছোট করব, তাহলে ডেল ইজ ইকাল টু ই1 মাইনাস ই2 করব। ঠিক আছে। আচ্ছা, এখন এই শীতলীকরণ প্রক্রিয়ায় তরলটি 500 কিলোজুল তাপ হারায়, তার মানে এইচ ইজ ইকাল টু 500 কিলোজুল, 500 কিলোজুল। এখন যেহেতু তাপ হারায় তাহলে এটা কি নেগেটিভ, তো আমরা নেগেটিভ দিয়ে করব না পজিটিভ বানায় করব। আমরা কিন্তু ডেলিটার কিন্তু পজিটিভ হিসেবে ধরে নিয়েছি, এই ডেলিটা কিন্তু পজিটিভ হিসেবে ধরে নিয়েছি, ভালো করে খেয়াল করে দেখো ডেলিটা কিন্তু পজিটিভ। কিভাবে পজিটিভ ডেলিটা? আচ্ছা আমি এক কাজ করি, এই এই অঙ্কটা আমাদের এই সূত্রতে করতে হবে, এইচ ইজ ইকাল টু ডেলি প্লাস ডব্লিউ, এটাতে করতে হবে, এইটাতে আমাদের অঙ্ক করব। এই অঙ্কটা আমি বলে দিলাম আগে। এখন বলো আমাদের যে ডেলিটা, এই ডেলিটা এই যেটা, এই ডেলিটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কিভাবে পজিটিভ? কারণ আমরা ইন্টারনাল এনার্জির পরিবর্তন ই2 মাইনাস ই1 করি না, ই1 মাইনাস ই2 করছি, বেশি মাইনাস কম করছি, তাহলে এটা পজিটিভ। যেহেতু ডেলিটা পজিটিভ তাহলে এইচটাও এখন পজিটিভ ধরবো আমরা, কারণ ডেলিটা আমরা পজিটিভ বানাই ফেলছি। সমান সমান চিহ্ন মানে কি, এই পাশে যে নিয়ম ওই পাশে একই নিয়ম। এই পাশে কি নিয়ম করছি, আমি ডেলিটারে পজিটিভ বানাইছি, বড় মাইনাস ছোট, তাহলে এটা কি করবো, পজিটিভ ধরবো। ঠিক আছে, এই ডব্লিউটাও আমরা পজিটিভ ধরবো। ঠিক আছে। আচ্ছা কি কি ডাটা দেওয়া আছে লিখি দেখে। একটি দৃঢ় পাত্রে তরল পদার্থ আবদ্ধ অবস্থায় রয়েছে যা একটি নাড়ানির মাধ্যমে শীতল করা হচ্ছে। প্রাথমিকভাবে তরলের অন্তর্নিহিত শক্তির পরিমাণ হয়েছে 800, তার মানে ই1 ইজ ইকাল টু 800। এই শীতলীকরণ প্রক্রিয়ায় তরলটি 500 কিলোজুল তাপ হারায়, মানে এইচ ইজ ইকাল টু 500 কিলোজুল, এবং নাড়ানি তরলের উপর 100 কিলোজুল কাজ করে, মানে ডব্লিউ ইজ ইকাল টু 100 কিলোজুল, ডব্লিউ ইজ ইকাল টু কত, 100 কিলোজুল কাজ করে। আচ্ছা, তরলটির সর্বশেষ অন্তর্নিহিত শক্তির পরিমাণ নির্ণয় করো, মানে ই2 ইজ ইকাল টু কত এটা বের করতে বলছে। এই যে ই2, এই যে এটা ইজ ইকাল টু কত এটা বের করতে বলছে। সর্বশেষ অন্তর্নিহিত শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে, নাড়ানিতে জমা শক্তিকে অপেক্ষা করো। তাহলে পরের লাইন আমি লিখি এটা, বা এইচ এর মান 500 ধরবো আমরা, এইচ এর মান 500 ইজ ইকাল টু, এই ডেলির বদলে আমি লিখবো, ডেলির বদলে লিখবো ই1 মাইনাস ই2, ই1 মাইনাস ই2। কেন ই1 মাইনাস ই2 লিখলাম, বড় মাইনাস ছোট করছি, কারণ এই পাশে পজিটিভ রাখছি, তাহলে এই পাশে আমরা পজিটিভ রাখবো, প্লাস ডব্লিউর মান হয়েছে 100। পরের লাইনে একটু মান বসাই দাও আবার, এটা 500 ইজ ইকাল টু ই1 এর মান কত, 800, তাই না, 800 মাইনাস ই2 মান আমাদের বের করতে হবে, ই2 মান আমাদের বের করতে হবে, প্লাস কত, 100। সুতরাং এখান থেকে ই2 একটা মান চলে আসবে, ই2 মান আসবে তোমার 400 কিলোজুল, অ্যান্সার। ই2 মান আসে 400 কিলোজুল। ই2 মান 400 কিলোজুল। বুঝতে পারছি। আচ্ছা, যদি আমরা অঙ্কটা অন্যভাবে করতাম তাহলে কি হইতো? ধরো আমরা যেভাবে সবসময় অঙ্ক করি, যে যদি কোনো তাপ বের হয়ে যায় তাহলে তাপটা নেগেটিভ, যদি তাপ বের হয়ে যায় তার তাপটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমাদের এখানে তাপ বের হয়েছে কত, তাপ বের হয়েছে কত, 500। তাহলে আমরা এইচ লিখবো, এইচ ইজ ইকাল টু আমরা লিখবো, এইচ ইজ ইকাল টু মাইনাস 500 লিখলাম, এইচ ইজ ইকাল টু মাইনাস 500, তাই না। আর ই1 ইজ ইকাল টু দেওয়া আছে, ই1 ইজ ইকাল টু দেওয়া আছে 800। ঠিক আছে। আর ডব্লিউ ইজ ইকাল টু হবে, যেহেতু তাপ বের হয়ে যাবে, তাপ বের হয়ে যাবে তাহলে কাজটা অবশ্যই নেগেটিভ কাজ হবে, মাইনাস 100। তাহলে আমরা যদি এইভাবে করি, এটার অথবা আর কি আমরা অন্যভাবে যে করতেছি অঙ্কটা, তাহলে আমরা লিখতেছি এইচ ইজ ইকাল টু ডেলি প্লাস কত, ডব্লিউ। তাহলে মান বসাই দিয়ে দেখো, এইচ এর মান বসাবো আমরা মাইনাস 500 ইজ ইকাল টু, তাহলে ডেলি মান কত বসাবে বলো, ডেলি মান ওই যে নিয়ম মতো ই2 মাইনাস ই1 করবো, আমরা সূত্র মুখস্থর মতো করবো, এখন বুঝা করতেছি না কিন্তু। ডেলি মান ই2 মাইনাস ই1, মানে আমাদের টি2 মাইনাস টি1, ভি2 মাইনাস ভি1, ই2 মাইনাস ই1, ঠিক ওই রকম করতেছি, মানে 1 থেকে 2 বিয়োগ না, বরং 2 থেকে 1 বিয়োগ, ই2 মাইনাস ই1 মাইনাস এটা 100। ঠিক আছে।
এখানে পরের লাইনে মান বসাই দাও, -500 ইজিক্যাল টু E2 মান কত বের করতে হবে আমাদের। E2টা রাখলাম এখানে, মাইনাস E1 এর মান কত, E1 এর মান হচ্ছে 800 মনে হয়, এই দেখো 800 মাইনাস 100। সুতরাং এখান থেকে দেখো E2 মান চলে আসছে, E2 মান আসছে 400 কিলো জুল। একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। তো সুতরাং এই অঙ্কটা দুইভাবেই তোমার মনে রাখতে হবে, এই অঙ্কটা দুইভাবেই তোমাকে আয়ত্ত করতে হবে। যে আমি পজিটিভ ধরে করবো, অঙ্কগুলো কিন্তু একটু জটিল, তাই না? যারা না বুঝবে তাদের জন্য কিন্তু জটিল একটু। তো এটা পজিটিভ দিয়েও করার চেষ্টা করার শিখতে হবে, এবং নেগেটিভ দিয়ে কীভাবে করতে হয় ওইটাও শিখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখন 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো। একটি 1 মিটার কিউব, একটি গ্যাস 1 মিটার কিউব থেকে 1 মিটার কিউব থেকে 4 মিটার কিউবে, 1 মিটার কিউব থেকে 4 মিটার কিউবে প্রসারিত হওয়ায়, দেখো এই যেখানে এটা হচ্ছে 1 মিটার কিউব, যেখান থেকে 1 মিটার কিউব, 1 মিটার কিউব থেকে 4 মিটার কিউবে গেছে, এই যে 1 মিটার কিউব ছিল 4 মিটার কিউবে গেছে। প্রসারিত হয় চাপ 40 কিলো প্যাসকেল থেকে 10 কিলো প্যাসকেল নেমে আসলো। তার মানে এটার একটা জিনিস দেওয়া নাই, ওইটা দেওয়া থাকলে তোমার জন্য ভালো হইতো। আমি জাস্ট ধরে নেই আর কি। হ্যাঁ, এইটা হয়েছে সেই 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। হচ্ছে না কেন? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 1 থেকে সে 2 এ যাবে, এই যেখানে যাবে, 1 থেকে সে 2 এ যাবে। 1 থেকে সঞ্জয় 2 এ গেছে, অনেক পথে গেছে, এই পথে গেছে একবার, এই পথে গেছে, এই পথেও গেছে, 1 থেকে সে 2 এ গেছে। তাতে তার প্রেসার কমে গেছে। 1 এ প্রেসার ছিল 40, দেখো এই যে সোজা দেখো 40 কিলো প্যাসকেল। আর 2 এ প্রেসার কত, এই 10, এই যে 10, এই যে প্রেসার এইদিকে, এই যে 1 এ প্রেসার ছিল, প্রেসারের দিকে যাও, এদিকে এদিকে প্রেসার আর এদিকে ভলিউম। 1 এর প্রেসার ছিল 40 আর 2 এর প্রেসার হচ্ছে 10। আচ্ছা, 1 এর ভলিউম ছিল 1, এই যে 1, আর 2 এর ভলিউম কত 4। এটাই বলছে এখানে, দেখো একটি গ্যাস 1 থেকে 4 এ গেছে, তার মানে এই যে 1 মিটার কিউব থেকে, যেটা 1 মিটার কিউব থেকে 4 মিটার কিউবে গেছে এবং প্রসারিত হয়েছে, মানে ভলিউম বাড়ছে, প্রসারিত হয়, চাপ 40 থেকে 10 হয়েছে। এখানে চাপ ছিল 40, এখানে হয়ে গেছে কত 10, কমে আসে। আয়তনের সাথে চাপ পরিবর্তন ফলে 3টি পথে, আয়তনের সাথে কিন্তু চাপও পরিবর্তন হয়েছে, আয়তন বাড়লে চাপ কমে, এটাই লিখছে আর কি। আয়তনের সাথে চাপ পরিবর্তনের ফলে 3টি পথে এ, বি এবং সি, মানে 3টি পথে যে গ্যাসটা গেছে, একটা এই এখান থেকে এ পথে গেছে একটা, এখান থেকে বি পথে, আর এখান থেকে সি পথে, এই যে এদিকে আসছে। এ, বি, সি পথে গ্যাস দ্বারা কৃত কাজের পরিমাণ বের করো। মানে এ পথে কাজ কত, বি পথে কাজ কত এবং সি পথে কাজ কত। তাহলে এ পথটা কিন্তু এখান থেকে শুরু, এখান থেকে এইদিকে যাওয়ার পরে আবার এদিকে আসছে, এটা হচ্ছে এ পথ। বি পথ মানে হচ্ছে কোনাকুনি এটা, আর সি পথ মানে হয়েছে এখান থেকে এইদিকে এসে এদিকে। মানে এখান থেকে যদি বিভিন্নভাবে যায়, বিভিন্ন পথে যায়, তাহলে এই পথে গেলে কাজ করতে হবে, এই পথে গেলে কাজ, এই পথে গেলে কাজ করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এ পথের জন্য কাজ বের করি, তাই না? শুরু করলাম। প্রথমে দেখো এ পথের জন্য কাজ, এ পথের জন্য কাজ, এটা হচ্ছে ডব্লিউ এ ধরলাম। হ্যাঁ, ডব্লিউ এ পথের জন্য কাজ। দেখো এ পথ মানে যেই পথটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। আচ্ছা, এ পথটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা আছে, এখানে থেকে এখানে যাবে একটা, এখান থেকে এখানে যাবে একটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আবার এখান থেকে যে এখানে যাবে এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তার মানে এখানে এই অংশটুকুতে কাজ কত হবে, 0। এই যে অংশটুকুতে কাজ 0, শুধু কাজ হবে এই অংশটুকুতে। বুঝছো? এ পথের জন্য কাজ, এই পথের জন্য দুইটা অংশ ভাগ করা, এখান থেকে এইটুকু একটা, আবার এখান থেকে এইটুকু একটা। তাহলে এখান থেকে এইটুকুর জন্য কাজ হবে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের কাজের সূত্র আমরা জানি কি, পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান প্লাস
এটা 0 বুঝা নাই এখান থেকে যেখানে যাবে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস কনস্ট্যান্ট প্রেসার সূত্র হচ্ছে P * V2 - V1 আর এখান থেকে কনস্ট্যান্ট ভলিউম এটা 0 এখন মান বসাই দাও P এর মান কত এই যে এখান থেকে এটুকুর মধ্যে P সব সময় 40 তাহলে 40 বসাই দিলাম 40 একক কি কিলোপ্যাসকেল 40 এর একক হইছে তোমার কিলোপ্যাসকেল কিলোপ্যাসকেল মানে হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কয়ার কিলো নিউটন পার মিটার স্কয়ার আর V2 - V1 V2 কত 4 আর V1 কত এই যে এখানে V1 কত 1 এই যে এটা হচ্ছে এখান থেকে এটুকু তাহলে V2 - V1 তার মানে হচ্ছে 4 - 1 এই তো তাহলে এখানে দেখো তোমার কত আসে 4 - 1 মিটার কিউব কাটাকাটি দাও এই মিটার স্কয়ার আর মিটার কিউব কাটাকাটিতে একটা মিটার থাকে তাহলে এই কিলো নিউটন আর কিলো নিউটন মিটার গুণ করলে কিলোজুল হবে তাই না তাহলে আমাদের অ্যান্সার আসবে তোমার 120 কিলোজুল 120 কিলোজুল অ্যান্সার এখন আসো বি পথের জন্য কাজ এই যে এখান থেকে সোজা এই পথে যাবে বি পথের জন্য কাজ বি পথের জন্য কাজ WB ধরলাম এটারে বি পথের জন্য কাজ আচ্ছা বি পথে দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করছি একটা অঙ্ক করলাম না একটু আগে যে এখানের প্রেসার আর এখানকার প্রেসার সেম না আবার এটা কার্বো না আমরা যদি এরকম বাঁকা ধরতাম তাহলে আইসোথার্মাল ধরতে পারতাম অথবা অ্যাডিবেটিক ধরতে পারতাম তাহলে এখান থেকে যে এখানে কাজটা এটা কিন্তু অন্যভাবে করতে হবে এটা কি করতে হবে এ পয়েন্টের চাপ যোগ পি পয়েন্টের চাপ ভাগ 2 মানে গড় চাপ তাহলে লিখি দেখো এ পয়েন্টের চাপ কত 40 যোগ বি পয়েন্টের চাপ হচ্ছে 10 এই যে এই বি পয়েন্টের চাপ এই যে না এ পয়েন্ট পি পয়েন্ট বলতেছি কেন এই যে এই এখানকার চাপ যোগ এখানকার চাপ কত 40 আর এখানকার চাপ কত 10 ভাগ 2 ইন্টু এটা গেল চাপ ইন্টু আয়তন কত হবে আয়তনের পার্থক্য কত হবে এখানে আয়তন হচ্ছে 4 আর এখানকার আয়তন হচ্ছে কত 1 তাহলে এখানে আয়তন হবে 4 - 1 P * V2 - V1 P * V2 - V1 এটা P এটা হচ্ছে V2 - V1 আবার এই 1 এর সাথে এই 2 এর সূত্র মিলায়ও না কিন্তু এই 1 আর 2 টা আমি বোঝানোর জন্য দিছি এখান থেকে ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন করলে কত আসে দেখো 40 যোগ 10 50 50 ভাগ 2 25 25 গুণ 3 75 কিলোজুল এখান থেকে কাজ হয়েছে তোমার 75 কিলোজুল অ্যান্সার এখন আসো তোমার সি পথের জন্য কাজ সি পথের জন্য কাজ সি পথটা হয়েছে এখান থেকে শুরু একে থেকে শুরু এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে এই যে এক থেকে এই যে এখানে থেকে যেখানে আসবে এটুকুর জন্য কোনো ডব্লিউ হবে না তাহলে আমি লিখলাম ডব্লিউ সি ইজ ইকুয়াল টু 0 কোনটা বলো দেখি যে এখান থেকে এইটুকুর ভিতরে কোনো ডব্লিউ হবে না কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস ডব্লিউ হবে এখান থেকে এইটুকুর জন্য এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস সূত্র হচ্ছে P * V2 - V1 তাহলে এখানে P কত বলো দেখি P হয়েছে 1 আর V2 - V1 তার মানে এটা হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে এই একটু ভলিউম তাহলে এই ভলিউম হচ্ছে 4 আর এই ভলিউম হচ্ছে 1 তাহলে 4 - 1 এখান থেকে দেখো তোমার কত আসে ভুল হলো কোথায় সি পথের কাজ 0 পি তো ভুল বলছি পি তো এখানে 10 হবে এই যে পিটা হবে 10 এই যে এখানকার প্রেসার হচ্ছে 10 এই দেখো 10 ইন্টু এত তাহলে কত হবে 4 থেকে 1 গেলে 3 ইন্টু 10 কত 30 কিলোজুল অ্যান্সার আশা করি বুঝতেছো অঙ্কগুলা আমরা পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কটা হচ্ছে এইটা অঙ্কটা একটু বড় অঙ্ক কিছু করার নাই বড় অঙ্ক করতে হবে আমাদের কিছু গ্যাস 0.98 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে 0.98 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে
0.98 কেজি পার সেন্টিমিটার চাপে এবং 71 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে অ্যাডিবেটিক্যালি সংকুচিত করা হইল। মানে সংকুচিত করা হয়েছে, অ্যাডিবেটিক্যালি সংকুচিত করা হইল এবং চাপ 6.86 কেজি পার সেন্টিমিটার করা হইল। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এইগুলা লিখে ফেলি। এই থেকে স্টেজ 1 থেকে স্টেজ 2 তে গেছে, তাই না? আমি পরে পড়তেছি, একটু পরে আমি এই ডাটাগুলো আগে তুলে নিই। এখান থেকে কোথায় যাবে? এখানে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 1 আর এটা হচ্ছে স্টেজ 2। এখান থেকে যে এখানে গেছে, এখান থেকে গেছে, এটা স্পষ্ট বলে যে অ্যাডিবেটিক্যালি গেছে। অ্যাডিবেটিক্যালি সংকুচিত করা হয়েছে, প্রসারণ করা হয় না, কিন্তু সংকোচন করা হয়েছে, ঠিক আছে? আমরা জানি সংকোচনের সূত্র আর প্রসারণের সূত্র আলাদা, ডব্লিউ সূত্র, অন্য সূত্রগুলো সব ঠিক আছে। এখানে গেছে কিভাবে? তাহলে পিবি গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এখানে কি দেওয়া আছে? P1 দেওয়া আছে, লিখে ফেলি। P1 ইজ ইকাল টু 0.98 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। টেম্পারেচার দেওয়া আছে T1 ইজ ইকাল টু দেওয়া আছে তোমার 71 ডিগ্রি সেন্টিগ্রেড। 71 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 344 ডিগ্রি ক্যালভিন, 344 ডিগ্রি ক্যালভিন। আচ্ছা, অ্যাডিবেটিক্যালি সংকুচিত করা হইলো এবং চাপ এত হইলো, মানে P2 ইজ ইকাল টু হয়েছে 6.86 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 6.86 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই তো, এটাই না? এখন আসে দ্বিতীয় লাইনে, যদি প্রতি কেজিতে, মানে এম এর মান 1 কেজি, আমি এম এর মান ধরে নিলাম 1 কেজি, এখানে এম এর মান কত হবে? 1 কেজি। যদি প্রতি কেজিতে 110 কিলো ক্যালোরি তাপ গৃহীত হয়, এইটাই একটা ভেজালের জিনিসটা। এই যে 110 কিলো ক্যালোরি তাপ গৃহীত হয়, আমরা বলতেছি এটা কি প্রসেস? অ্যাডিবেটিক প্রসেস, কিন্তু আবার তাপ গ্রহণ হয়েছে। কিভাবে সম্ভব? অ্যাডিবেটিক প্রসেস তো কোনো তাপ গ্রহণ হয় না, বর্জন হয় না। অ্যাডিবেটিক প্রসেস মানে কি? কোনো তাপ গ্রহণ হবে না, বর্জন হবে না। তাহলে এখানে তাপ গ্রহণের কথা বললো যে, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখি আবার পড়ি। যদি প্রতি কেজিতে 110 কিলো ক্যালোরি তাপ গৃহীত হয় এবং তাপ গ্রহণ যদি স্থির আয়তনে হয়, ও তাপ গ্রহণটা তাহলে অ্যাডিবেটিক হয় নাই, তাপ গ্রহণটা হয়েছে স্থির আয়তনে, তাপ গ্রহণটা স্থির আয়তনে হয়েছে। তার মানে এখানে আরেকটা প্রসেস আছে, এখান থেকে আবার আরেকটা প্রসেসের কথা বলছে, স্পষ্ট করে বলে নাই, এখান থেকে আরেকটা প্রসেস আছে। এই প্রসেসটা আমি আঁকতেছি, এখান থেকে আবার এখানে যাবে। আচ্ছা, এখান থেকে সে এখানে যাবে, এখানে যাবে। এইটা হয়েছে স্থির আয়তন প্রক্রিয়া, মানে এখান থেকে যেখানে যাবে, মানে S3-তে যাবে, S3 স্টেজ 3-তে যাবে, এটা হচ্ছে স্থির আয়তনে। যাওয়ার পথে সে তাপ গ্রহণ করবে। কত তাপ গ্রহণ করবে? H ইজ ইকাল টু 110 কিলো ক্যালোরি, 110 কিলো ক্যালোরি। মানে এখান থেকে যেখানে এখানে যাবে, এখানে না, কিন্তু এখান থেকে যাওয়ার পথে কিন্তু তাপ গ্রহণ করবে না, বর্জন করবে না, কিন্তু এখান থেকে 2 থেকে যখন 3-এ যাবে তখন সে 110 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করবে, তাই না? আচ্ছা, এবং তাপ গ্রহণ স্থির, তবে কম্প্রেশন রেশিও বাহির করতে বলছে। কম্প্রেশন রেশিও সংকোচন শেষের তাপমাত্রা এবং তাপ গ্রহণ শেষের তাপমাত্রা। সিপি দেওয়া আছে আমাদের, সিপি গুলো লিখে ফেলি। সিপির মান দেওয়া আছে, সিপি ইজ ইকাল টু দেওয়া আছে 0.238 একক হয়েছে কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি ক্যালভিন, পার কেজি ক্যালভিন। আর সিবি ইজ ইকাল টু হবে 0.169 কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন। আচ্ছা, আমি বলছিলাম না যে সিপি, গামা এবং আর, এই চারটা হচ্ছে জোড়া, তাই না? এই চারটার মধ্যে যে দুইটা জিনিস দেওয়া থাকে, বাকি দুটো বের করতে হবে। তাহলে বাকি দুটো বের করে ফেলো এখানে। তাহলে গামা ইজ ইকাল টু কত হবে? সিপি ভাগ সিবি। গামার মান বের করে ফেলো,
গামার মানটা বের করে ফেলি। হ্যাঁ, এটা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু বের করা যায় তো। সিপি দেওয়া থাকলে গামা বের করা যায়। গামা ইজিক্যাল টু হবে সিপি ভাগ সিপি, মানে 0.238 ভাগ হচ্ছে 0.169, এটা আসে তোমার 1.396। তো গ্রামার মান আসছে 1.396, 1.396। এটা 1.4 ধরা চলে, তাই না? এটা 1.4 ধরা চলে। আর আর ইজিক্যাল টু সিপি মাইনাস সিবি, আর ইজিক্যাল টু হচ্ছে সিপি মাইনাস সিবি, মানে 0.238 মাইনাস 0.169, এইটা আসবে তোমার, আর এর মান আসবে তোমার 0.069, 0.069। এককটা মিলতেছে না, তাই না? মানে ইটা মিলতেছে না মানটা, এটা এককটা হবে এই এককে, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, এটা অন্য এককে। আর মানে আমরা জানি 29.28 অথবা 0.287, এটা হচ্ছে অন্য কিলো ক্যালোরি এককে। যাকে আমরা এটা বের করে রাখলাম, তাই না? কাজে লাগবে আমাদের। ওকে, তার মানে স্টেজ 2 থেকে স্টেজ 3-তে আসছে। এখন এখানে এসে তার কি হয়েছে কিছুই বলে নাই, মানে আমাদের তাপমাত্রা কত হয়েছে, ভলিউম কত হয়েছে, কিংবা প্রেশার কত হয়েছে কিছু বলে নাই। তার মানে স্টেজ 3 এই ঘরের কোনো মান আমাদের জানা নাই। আচ্ছা, আমরা এইটার একটু পিভি ডায়াগ্রামে অঙ্কন করি, দেখি কেমন হয়। যে আমি যে জিনিসটা, যে প্রসেসের কথা বলছি, দুইটা প্রসেসকে যদি আমি পিভি ডায়াগ্রাম করি তাহলে কিরকম হবে দেখতে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি আইকা নিয়ে আসি, আমি একটু স্টপ রাখি, স্টপ রেখে আমি আইকা নিয়ে আসি। আইকা নিয়ে, কারণ সময় নষ্ট হবে, আমি স্টপ রেখে আইকা নিয়ে আসতেছি। দেখো, আমরা পিভি ডায়াগ্রাম আঁকছি, যে যে প্রসেসের কথা এখানে বলছে, দুইটা প্রসেসের কথা, আমি একটু ডায়াগ্রামটা বুঝাই দিই। এই 1 নম্বর বিন্দু, দেখো 1 নম্বর বিন্দু থেকে 2-এ যাবে, এই 1 থেকে 2-এ যাবে কনস্ট্যান্ট, এইটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। এই যেখান থেকে যেখানে যাবে বাঁকা রেখা, তাই না? বাঁকা রেখা মানে অ্যাডিবেটিক অথবা আইসোথার্মাল, কিন্তু এটা অ্যাডিবেটিক, আমি বলছি অ্যাডিবেটিকের কথা। 1 থেকে 2-এ যাবে অ্যাডিবেটিক্যালি, আবার 2 থেকে 3-এ যাবে কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে 1 থেকে 2-এ যাবে অ্যাডিবেটিক্যালি, আবার 2 থেকে 3-এ যাবে কি কনস্ট্যান্ট ভলিউমে। এদিকে প্রেসার আর এদিকে ভলিউম, তাই না? তার মানে এটা এখান থেকে যেখানে যাচ্ছে ভলিউম কমতেছে। আচ্ছা, আমি এইটার সাথে মিল দেখে একটা পিস্টন সিলিন্ডার রাখছি নিচে, দেখো এই যে একটা পিস্টন, এটা পিস্টন, এটা সিলিন্ডার। আমি যদি দেখাই যে কম্প্রেশনটা কিভাবে হবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই পিস্টনটা এখানে আছে না, এখানে আছে, এটা কি করবে, মুভ করবে। এই দেখো, এখানে থাকবে প্রথমে, প্রাথমিক অবস্থা এখানে থাকবে। পিস্টনটারে ভিতরে যে বাতাসটা কিন্তু সংকুচিত হচ্ছে। দেখো পিস্টনটা এইদিকে মুভ করতেছে সিলিন্ডারের ভিতরে, এই যে মুভ করতেছে, মুভ করতে করতে কোথায় যাবে দেখো তো, মুভ করতে 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 যাবে এই 2-এ চলে গেছে। ঠিক আছে, তার মানে এই পিস্টনের ভিতরে, পুরাটাকের ভিতরে বাতাস ছিল, এই বাতাসটা কমপ্রেসড হয়েছে, দেখো এই যে কমপ্রেসড হইতেছে, চাপ খাইতেছে, তাই না? তাহলে 1 থেকে কোথায় গেল, 2-এ গেল, তাহলে এটা হচ্ছে কম্প্রেশন। কিন্তু 2 থেকে 3-এ আবার কিন্তু কম্প্রেশন, মানে এখানে পিস্টনটা আর এখানে যাবে না, ভিতরে আর যাবে না, এখান থেকে আর ভিতরে যাবে না, এখানেই শেষ, পিস্টনের যাতায়াত এখানেই শেষ। তার মানে এখান থেকে শুরু কমপ্লিট হয়ে কোথায় যাবে, এখানে যাবে। তার মানে একে থেকে কোথায় যাবে, একে থেকে যাবে 2-এ, মানে এইটুকু হচ্ছে তার কম্প্রেশন। আর বাকিটুকু কি কনস্ট্যান্ট ভলিউম, মানে এখানে পরে আর ভলিউম চেঞ্জ হবে না, পিস্টনটা এখানে আসার পরে আর ভলিউম চেঞ্জ হবে না, ভলিউম যা আছে তাই থাকবে। বুঝাইতে পারছি? মানে এখানে আসার পরে এই যে এই ভলিউমটা আর চেঞ্জ হবে না, এই ভলিউমটা হবে একই রকম থাকবে, ভি2ই থাকবে। এই ভি2 আর ভি3 সমান সমান, এই ভি2 এবং ভি3 সমান সমান, আমি বলতে পারি কি ভি2 এবং ভি3 সমান সমান, ভলিউম আর কোনো চেঞ্জ হবে না। তাহলে কম্প্রেশন হচ্ছে এখান থেকে এখানে এতটুকু, আর এখান থেকে এতটুকু, তাই না? এখন আসো তোমার এখান থেকে এখানে এই টোটাল ভলিউমটা হচ্ছে ভি1। এই যে ভি1, এই 1 নম্বরের ভলিউম কত, এই যে এখান থেকে কিন্তু 0 বিন্দু থেকে এই পর্যন্ত হচ্ছে ভলিউম 1। আর ভলিউম 2 আর 3 কত, এখান থেকে এইটুকু হচ্ছে ভলিউম 2, আর এখান থেকে এটুকু ভলিউম 3, দুটোই সমান সমান।
তাহলে এখানে যদি আমি এই পিস্টন সিলিন্ডার ভিতরে যদি দেখায় তাহলে V1 কতটুকু, এই খালি জায়গা সহ টোটালটা এই যে এইটা, এইটুকু আর এইটুকু মিলে হয়েছে V1। বুঝো নাই? আমি দাঁড়াও একটা দেখাচ্ছি। আমি পিস্টনটা একটা মুভ করাই নেই, পিস্টনটা এখানে না রেখে পিস্টনটা সরাই দিতেছি। দাঁড়াও, পিস্টনটা এখানে নিয়ে এলাম, তাই না? এখন বলো এই V1 মানে কতটুকু? V1 মানে হয়েছে এইটুকু জায়গা, এই যে এখান থেকে এইটুকু জায়গা, এই যে এইটুকু, এই জায়গাটুকু এবং এই জায়গাটুকু মিলিতভাবে হয়েছে V1। মানে এইটুকু আর এইটুকু মিলিতভাবে হয়েছে V1 টোটাল। V1টা হয়েছে টোটাল, তাই না? আর তোমার V2 কতটুকু? V2 হয়েছে এইটুকু, মানে এই যে এইটুকু জায়গা শুধু V2। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস হচ্ছে কম্প্রেশন রেশিও। এই কম্প্রেশন রেশিওটা এইটা মানে হচ্ছে আরসি। আমি লিখি একটু, কম্প্রেশন রেশিও মানে হচ্ছে আরসি। আরসি মানে হচ্ছে টোটাল ভলিউম। টোটাল কত ভলিউম? এখান থেকে এটা টোটাল ভলিউম কতটুকু, এই যে এখান থেকে এইটুকু টোটাল ভলিউম মানে V1। দেখো এই যে এখান থেকে এইটুকু টোটাল ভলিউম কত, V1 না? আর এই ভিতরে এইটুকু ক্লিয়ার থাকবে, এইটুকু কিন্তু ক্লিয়ার থাকবে, এইটুকু কিন্তু ক্লিয়ার থাকবে। আমি একটু এইখানে লিখি আর কি, কম্প্রেশন রেশিও আরসি ইজ ইকাল টু হবে, আরসি হবে টোটাল ভলিউম, টোটাল ভলিউম ভাগ হয়েছে ক্লিয়ারেন্স ভলিউম, ক্লিয়ার ভলিউম, তাই না? ক্লিয়ার ভলিউম। এইখানে দেখো এই পিস্টনটা যখন এখান থেকে এখানে আসবে তখন এইটুকুর ভিতরে পিস্টনটা যাতায়াত করবে, কিন্তু এই অংশটা কি ক্লিয়ার থাকবে, তাহলে এটা হচ্ছে ক্লিয়ার ভলিউম। তাহলে আমি যদি লিখি আরসি ইজ ইকাল টু হবে টোটাল ভলিউম মানে V1 আর ক্লিয়ার ভলিউম মানে হচ্ছে V2, তাহলে V1 ভাগ V2, এইটাই আরসি। মানে আমাদের আরসি বের করতে বলছে, V1 ভাগ V2 বের করতে বলছে। প্রথমটা হচ্ছে কি বের করবো আমরা? কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও মানে হচ্ছে V1 ভাগ V2, মানে কম্প্রেস কত থেকে এক থেকে দুইয়ের ভিতরে হয়েছে না, এই দুইয়ের যে ভলিউমটা, এই ভলিউমের অনুপাতটাকে কম্প্রেশন রেশিও বলা হয়। একের ভলিউম ভাগ দুইয়ের ভলিউম, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। এটা আমাদের সাইকেলের ক্ষেত্রে, অটো সাইকেলে যখন অঙ্ক করবো, ডিজেল সাইকেল যখন অঙ্ক করবো, তখন এই জিনিসটা লাগবে। যার কারণে আমি একটু বেশি সময় নিয়ে তোমাদের এখানে বোঝাইলাম, একটু বেশি সময় নিয়ে কিন্তু বোঝাইতেছি। আর এই অঙ্কটার বোঝানোর উদ্দেশ্য হয়েছে আমি পরবর্তী যে আমাদের সাইকেলে চলে যাচ্ছে, আমি আস্তে আস্তে আলোচনাটা সাইকেলের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এটা হলো কম্প্রেশন রেশিও বের করবো। কম্প্রেশন রেশিও মানে V1 ভাগ V2 বের করবো। আরেকটা হচ্ছে সংকোচন শেষের তাপমাত্রা। সংকোচন কোথায় শেষ হয়েছে, একে না দুইয়ে? একে শেষ হয়েছে, দুইয়ে শেষ হয়েছে, তার মানে এখানকার তাপমাত্রা চাইছে। তাহলে আমাদের এখানকার T2 ইজ ইকাল টু হোয়াট চাইছে, এখানকার T2 ইজ ইকাল টু হোয়াট। আর তাপ গ্রহণ শেষের তাপমাত্রা, তাপ গ্রহণ শেষ হয়েছে কোথায়? তাপ গ্রহণ শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে তাপ গ্রহণ শুরু হয়েছে, এখানে যে শেষ হয়েছে, এখানে তাপ গ্রহণ শুরু হয়েছে মানে 2 থেকে শুরু হয়েছে এবং 3 যে শেষ হয়েছে। তাপ গ্রহণ শেষের তাপমাত্রা, তাপ গ্রহণ শেষ হয়েছে 3, তার মানে T3 ইজ ইকাল টু হোয়াট, T3 ইজ ইকাল টু হোয়াট। আমাদের এই দুইটা মান চাইছে, তিনটা মান, এই যে আরসি ইজ ইকাল টু হোয়াট মানে V1 ভাগ V2 ইজ ইকাল টু হোয়াট, T2 ইজ ইকাল টু হোয়াট এবং T3 ইজ ইকাল টু হোয়াট। আচ্ছা, সিপিসিবির মানগুলো তুমি একটু মুখস্থ রাখো, আমি একটু ডিলিট করে দেবো, এখন জায়গা হচ্ছে না তো, আমি একটু ডিলিট করে দিব এখানে। শুরু করি। প্রথম টার্গেটে T2 বের করবো আমরা, এই যে T2টা বের করবো প্রথম টার্গেটে। আচ্ছা, 1 থেকে 2 কি প্রসেস, এটা কি প্রসেস বলো দেখি? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে 1 থেকে 2 যখন সূত্র লিখবো তাহলে অ্যাডিয়াবেটিকের সূত্র লিখতে হবে। অ্যাডিয়াবেটিকের সূত্র আমি T2 বের করার জন্য এই সূত্রটা লিখতেছি, দেখো দেখো আমার চয়েস ঠিক আছে কিনা। এটা হচ্ছে T1 ভাগ T2 ইজ ইকাল টু P1 ভাগ P2 উপরে গামা মাইনাস 1 ভাগ গামা। দেখো আমার চয়েস কেমন, ঠিক আছে কিনা। T1 ভাগ T2 ইজ ইকাল টু P1 ভাগ P2 উপরে গামা মাইনাস 1 ভাগ গামা। আমি T2 বের করবো, তাহলে T1 জানা আছে, T2 বের করতে হবে। P1 জানা আছে, দেখো যে P1 এইটা, P2 এইটা, গামার মান আমরা একটু বের করছি 1.396, তাই না? মান বসাই দাও, দেখো T2 চলে আসছে। তো বা T1 এর মান কত? T1 এর মান হচ্ছে তোমার 344 কেলভিন, 344 একক কেলভিন। T2 এর মান আমরা জানি না, ইজ ইকাল টু P1 এর মান লেখো, P1 এর মান কত? 0.98,
একক কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর P2 6.86 একক কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর উপরে গামা মাইনাস 1 বা গামা মাইনাস 1, গামার মান 1.4ই ধরলাম আমি, 1.4 মাইনাস 1, নিচে হয়েছে 1.4। এখানে কাটাকাটি দাও এখন, এই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর এই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার কাটাকাটি যাবে, তার কারণে আমাদের এখানে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার রাখলেও কোনো সমস্যা হয় নাই। দেখো এখানে এখানে এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে শুধু থাকবে ক্যালভিন, তাহলে এখান থেকে স্পষ্টত ক্যালভিনের মান চলে আসবে, টি এর মান চলে আসবে, বা T2 ইজিক্যাল টু, এখানে ক্যালকুলেশন করো, T2 ইজিক্যাল টু আসবে 599 ডিগ্রি ক্যালভিন, 599.81 ক্যালভিন, এটি আনসার। এখন আসলে কমপ্রেশন রেশিও বের করবো আমরা T2 জেনে গেছি তাই না। সূত্রগুলো আসলে ধরার জন্য কোন সূত্র দিয়ে আমি অঙ্ক করবো এটা কিন্তু একটা ঝামেলার কাজ। কমপ্রেশন রেশিও বের করবো আমরা এখন। কমপ্রেশন রেশিও বের করার জন্য সূত্র আমি চয়েস করলাম এইটা, T1 ভাগ T2 ইজিক্যাল টু V2 ভাগ V1 উপরে গামা মাইনাস 1। এখান থেকে আমরা এই জিনিসের মানটা বের করব। ওহো, এখানে তো V2 মাইনাস V1, আমাদের তো V1 মাইনাস V2 বের করতে বলছে, কিন্তু সূত্রটা হয়ে গেছে V2 মাইনাস V1 হয়ে গেছে। তাহলে খেয়াল রাখবা, এরপর থেকে খেয়াল রাখবা, যেখানে V2 মাইনাস V1 রাখা যাবে না, রাখতে হবে কি V1 মাইনাস V2। তাহলে এই সূত্রটা আমি উল্টা লিখি, উল্টা লিখলে তো আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। দেখো আমি উল্টা লিখতেছি, এইভাবে না লিখে আমি লিখবো এইভাবে, T2 ভাগ T1, এই যে উল্টা লিখছি, এখানে উল্টা করছি, তাহলে ওই পাশে উল্টা করবো, তাহলে এটা হবে V1, উল্টা লেখা যায় এটা, উপরে গামা মাইনাস 1। এখন দেখো এই V1 ভাগ V2 মানটা বের করা যাবে না, V1 ভাগ V2 তো তোমার আসছি, এই V1 ভাগ V2 বের করতে হবে। তাহলে সূত্রটা তুমি এইভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। এরপর থেকে মনে রাখবা এই কথাটা যে সূত্রটা শুধু এইটাই হবে, T1 ভাগ T2 হবে তা না, T2 ভাগ T1 হইলে এই পাশে উল্টা করে দিব আমরা। তাহলে সমান মান বসাই দাও, T2 মান কত, T2 মান হয়েছে 599.81, একটু আগে বের করছি 599.81, আর এককটা হয়েছে ক্যালভিন তাই না। আর T1 এর মান 344 ছিল আগে, ক্যালভিন ইজিক্যাল টু V1 ভাগ V2, V1 ভাগ V2 এর বদলে আমি লিখলাম RC, V1 ভাগ V2 আর লিখলাম না, V1 ভাগ V2 না লিখে আমি লিখলাম কি RC, মানে কম্প্রেশন রেশিও RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, মানে 1.4 মাইনাস 1। এখান থেকে RC এর মান অবশ্যই চলে আসবে, সুতরাং RC ইজিক্যাল টু আসবে তোমার, RC ইজিক্যাল টু আসবে কত আসবে 4.01, 4.01 অ্যান্সার। এটার কোনো একক নাই, কারণ হচ্ছে V1 ভাগ V2 করছি, V1 এর একক মিটার কিউব, এটার একক মিটার কিউব, মিটার কিউব কাটাকাটি গেছে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের T2 চলে আসছে, কিন্তু T2 এর মানটা কিন্তু আমরা বের করছি, এই যেটা T2 এর মান কত দেখো তো, T2 এর মান বের হয়েছে আমাদের 599.81 কেলভিন, বসাই দিলাম। হ্যাঁ আচ্ছা, T2 মান চলে আসছে আমাদের। আমরা এখন আরেকটা অ্যান্সার রয়েছে আমাদের, তাপ গ্রহণ শেষের তাপমাত্রা মানে T3, এটা বের করব। আমি এগুলো ডিলিট করে দিই, তাপ গ্রহণ শেষের তাপমাত্রা এইটা বের করতে হবে, মানে T3 বের করতে হবে। আচ্ছা, এইটা বের করার জন্য তেমন কোনো ডাটা দেওয়া নাই, একটা ডাটা দেওয়া আছে এইচটা, দেখো এই যে এইচটা, আমি যদি এইচের সূত্র লিখি তাহলে মনে হয় হয়ে যাবে কিছু একটা। আমি যদি লিখি এইচ ইজিক্যাল টু এম সিপি T3 মাইনাস T2, এই সূত্রটা যদি লিখি দেখো হতে হয় কিনা। আমি এখান থেকে T3 বের করতে পারবো মনে হয়, এইচ এর মান বসাই দেবো, এম এর মানে 1 কেজি বলা আছে, এই যে 1 কেজি, এম এর মানে এখানে মতো 1 কেজি তাই না, এম ইজিক্যাল টু 1 কেজি, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এম সবসময় 1 কেজি। তাহলে সিপির মানটা আমরা বের করছি, না সিপির মান তো দেওয়াই আছে, যেটা সিপির মান দেওয়া আছে, তাহলে আমরা যে গামা এবং আর বের করছিলাম ওইটা অনর্থক বের করা হয়েছে, ওইটা বের করার কোনো দরকারই ছিল না, ওটা কাজে লাগবে না।
সিপি বের করছি, যে T3 বের করতে হবে, T2 এর মানটা আমি একটু আগে বের করছি, এটা মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে সমান সমান এইচ এর মান আমরা বসাবো 110 কিলো ক্যালোরি, 110, এইটা লিখলাম কিলো ক্যালোরি, তাই না, ইজিক্যাল টু এম এর মান 1 কেজি ইন্টু সিপির মান হচ্ছে 0.238, এটার একক হবে কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন, ইন্টু T3 মাইনাস T3 এর মান আমি জানি না, T3 মাইনাস T2 এর মান হচ্ছে 599.81, 599.81। আচ্ছা, এইটার আমরা একক বসাবো না, এই যে এটার একক ক্যালভিন বসাবো না। কেন বসাবো না? কারণ এটা অজানা আছে একটা। আমরা জানি অজানা জিনিসের থাকলে একক বসাইতে হয় না। এখন যে এককগুলো বসাইছে এগুলো একটু কাটাকাটি করে দেখো, এই কিলো ক্যালোরির সাথে এই কিলো ক্যালোরি কাটাকাটি যাবে, এই কেজির সাথে এই কেজি কাটাকাটি থাকবে, শুধু থাকবে কি ক্যালভিন। তাহলে T3 এর একক কি ক্যালভিন থাকবে। এখান থেকে তুমি T3 বের করো, সুতরাং T3 ইজিক্যাল টু, ক্যালকুলেশন করো, T3 ইজিক্যাল টু 1250.69 ক্যালভিন, 1250.69 ক্যালভিন, এটাই অ্যান্সার। ওকে, আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, কারণ আমরা আর একটা অঙ্ক করলে শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। আর একটা অঙ্ক করবো, তাই শেষ। তাহলে পরের অঙ্ক চলে যাই আমরা, এইটা কাটা, পরের অঙ্কটা হচ্ছে এইটা, এটা 6 নম্বর অঙ্ক, বইয়ের 6 নম্বর অঙ্ক, 408 নম্বর পেজের 6 নম্বর অঙ্ক। চিত্রটা একটু ভুল আছে দেখবা বইয়ে, আমি চিত্র ঠিক করে রাখছি, এখানে আমি একটা চিত্রটা ঠিক করে রাখছি। পিবি ডায়াগ্রাম ভালো করে লক্ষ্য করো, এই যে একটা পিবি ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, একটা অনেকে একটা ধারণা ছিল যে পিবি ডায়াগ্রাম এত বোঝার দরকারটা কি, কিন্তু একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কে কিন্তু পিবি ডায়াগ্রামটা দরকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ। আবার এখন যেটা করবো, এটা পুরো পিবি ডায়াগ্রামটা এখানে আয়ত্তে থাকতে হবে। আবার সাইকেল যখন করবো তখন তো পিবি ডায়াগ্রাম লাগবেই। তাহলে আমাদের এখানে একটা পিবি ডায়াগ্রাম দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করতে বলছে। পিবি ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো। এখানে থার্মোডাইনামিক্সের 4টি মূল প্রসেস দেখানো হয়েছে, প্রত্যেকটি প্রসেসের জন্য 1 থেকে 2, এই যে 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 4 এবং 1 থেকে 5, এই যে আমি 1 থেকে 5 এর নাম উল্লেখ করো, মানে প্রত্যেকটা প্রসেসের নাম চাইছে, ইজি ব্যাপার। তাহলে আমরা এটাকে করি ক নম্বরে, 1 থেকে 2, এটা প্রসেসের নাম কি? 1 থেকে 2, 1 থেকে 2, এই প্রসেসের নাম হচ্ছে তোমার, এই যে 1 থেকে 2, এটা নাম হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা স্থির চাপ প্রক্রিয়া, স্থির চাপ প্রক্রিয়া 1 থেকে 2। আচ্ছা 1 থেকে 3, 1 থেকে 3টা এইটাও বাঁকা রেখা, এইটাও বাঁকা রেখা, এইটাও বাঁকা রেখা, কিন্তু আমরা এই রেখাটা বলতো, মাঝখানে রেখাটা, এই রেখাটা বাঁকা রেখা। বাঁকা রেখা থাকলে আইসোথার্মাল হইতে পারে, আবার অ্যাডিবেটিক হইতে পারে। বাঁকা থাকলে আইসোথার্মাল হইতে পারে, অ্যাডিবেটিক হইতে পারে, কিন্তু আমরা জানি অ্যাডিবেটিকটা একটু খাড়া, আইসোথার্মালটা একটু হেলানো। কিন্তু এইটা যে আইসোথার্মাল 1 থেকে 3, এটা বলা যাচ্ছে এই 500 কেলভিন দেওয়া আছে, এই মাথায় 500 কেলভিন, মানে হয়েছে এখানেও 500 কেলভিন, এখানেও 500 কেলভিন, এখানেও 500 কেলভিন, এখানেও 500 কেলভিন, মানে এই রেখার যে কোনো জায়গায় দাও তুমি 500 কেলভিন, তার মানে এই রেখার সমস্ত জায়গায় টেম্পারেচার একই। ঠিক এই রেখাটাও তাই, এই রেখাটার এখানে 700, এখানে 700, এখানে 700, এখানে 700, এখানে 700, মানে এখানে টেম্পারেচার হচ্ছে 700, এখানেও 700, তাই না? বলো দেখি T2 কত, এই যে এখানকার টেম্পারেচার কত, 700। বলো দেখি T1 কত, 500। T5 কত বলো দেখি, এই 300, এই যে। আর T4 কত, 300। তার মানে এই 1 থেকে 3 এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, মানে সব জায়গায় টেম্পারেচার সমান। তাহলে আমি 1 থেকে 3 লিখে ফেলি, 1 থেকে 3 এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। এখন দেখো 1 থেকে 4 এটা অ্যাডিবেটিক হবে, এটা হবে অ্যাডিবেটিক হবে, কারণ এটা একটু বেশি হেলানো, এটা একটু খাড়া, এটাও কিন্তু বাঁকা, এটা অ্যাডিবেটিক হবে। 1 থেকে 4 এটা হচ্ছে অ্যাডিবেটিক, অ্যাডিবেটিক। আর 1 থেকে 5 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। দেখো 1 থেকে 5 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, 1 থেকে
5 এটা হচ্ছে স্থির আয়তন প্রসেস, স্থির আয়তন হয়ে গেছে আমাদের ক নম্বরে হয়ে গেছে। এবং খ নম্বরে দেখো 1 থেকে 3 প্রসেসের জন্য ইন্টারনাল এনার্জি পরিবর্তন নির্ণয় করো। 1 থেকে 3 এটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আমরা জানি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ডেল ই সমান 0। এই ডেল ই সমান 0 এটা একটা আমি বলে আসছিলাম কিন্তু ওখানে, কিন্তু এটার ব্যাখ্যা আছে কেন 0, এটা আমরা ডিটেইলস আলোচনা যাচ্ছি না। কনস্ট্যান্ট টেম্পারেচারে ডেল ই 0, সুতরাং লিখে দাও যেহেতু 1 থেকে 3 প্রসেস হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস বা স্থির আয়তন প্রক্রিয়া, স্থির আয়তন প্রক্রিয়া ডেল ই সমান 0, মানে এটা হয়ে গেল, খ নাম্বার হয়ে গেছে। এখন গ নাম্বার দেখো, এটা 1 থেকে 5 প্রসেসের জন্য কাজ কত? 1 থেকে 5 দেখো, এই যে এখানে কাজ 1 থেকে 5, এই যে 1 থেকে 5 কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমে W ইকুয়াল টু 0। এটা বোঝার কোনো ই নাই যে কনস্ট্যান্ট ভলিউম হলে W ইকুয়াল টু 0 হয় না। এই তো হয়ে গেছে আমাদের। ওকে, আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, আমরা আগামী ক্লাসে সাইকেল শুরু করব। প্রসেস শেষ হয়ে গেল, আগামী ক্লাসে আমরা সাইকেল শুরু করব। তাই আজকের ক্লাস এখানে শেষ। খোদা হাফেজ।